দুপুরের প্রখর সূর্যটা ঠিক মাথার উপর আগুন ঢালছে। নীল যখন রক্তাক্ত অবস্থায় গাড়িটা বাড়ির আঙ্গিনায় ব্রেক কষল, টায়ারের আর্তনাদে পুরো পাড়া কেঁপে উঠল। কপালে ফেটে গড়িয়ে পড়া রক্তটা চোখের কোণে জমাট বেঁধে দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। শার্টের বুকের দিকের বোতাম ছিঁড়ে গিয়ে উন্মুক্ত হয়ে আছে নীলের পেশিবহুল বুক, যেখানে ঘাম আর তাজা রক্ত মিশে এক বিভীষিকাময় রূপ নিয়েছে। সদর দরজাটা সজোরে লাথি মেরে খুলল নীল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো তানিয়া শিকদার আর মোহনা গা এলিয়ে সোফায় বসে কফি খাচ্ছে। নীলকে এই বিধ্বস্ত আর ভয়ানক রুদ্র মূর্তিতে দেখে মোহনার হাতের কফির কাপটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। নীল এক মুহূর্তেও দাঁড়ালো না। সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুম, মেঘের রুম পুরো তলা তছনছ করে খুঁজলো। মেঘ নেই। নীল আবার নিচে নেমে এলো। ওর চোখের মণি দুটো এখন টকটকে লাল, ঠিক যেন কোনো শিকারী চোখ। সে তানিয়া শিকদারকে প্রশ্ন করে বসলো, মেঘ কই আমার? তানিয়া শিকদার ভাবলেশীনভাবে উত্তর দিলেন, জানি না, দেখিনি আমি। সে ধীর পায়ে মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। তার নিঃশ্বাস থেকে আগুনের হুঙ্কা বের হচ্ছে। হুট করে নীল কোনো কথা না বলে নিজের কোমরের চামড়ার চওড়া বেল্টটা এক ঝটকায় খুলে ফেলল। বেল্টের স্টিলের ভারী বকলছোটা মেঝেতে আছাড় খেয়ে এক তীক্ষ্ণ ও বিভীষিকাময় শব্দ তুলল। তানিয়া শিকদার আর্তনাদ করে উঠলেন, নীল, এ কী করছো তুমি? পাগল হয়ে গেছো? নীল ওনার দিকে না তাকিয়েই বজ্রকণ্ঠে গর্জে উঠল, চুপ, একদম চুপ। মোহনা, শেষবার জিজ্ঞেস করছি, মেঘ কই? মোহনা ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু তবু মিথ্যা বলার চেষ্টা করলো, আমি জানি না নীল ভাইয়া। ও বোধহয় কথা শেষ হওয়ার আগেই নীল হাতের বেলটা ভাঁজ করে সজোরে মোহনার পিঠে আর কোমরে চালিয়ে দিল। সপাং করে একটা চাপড়া ফাটানো শব্দ হলো। মোহনা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। নীল থামল না। সে মোহনার চুলের মুঠি ধরে ওকে হিড়হিড় করে টেনে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো। মোহনার পিঠের পাতলা কাপড়টা বেল্টের আঘাতে ফেটে গিয়ে লাল হয়ে ফুটে উঠেছে। নীল আবার বেল্টটা উঁচিয়ে মোহনার ওড়োতে আর কোমরে সপাটে কয়েকটা আঘাত করল। প্রতিটি আঘাতে মোহনা গঙ্গানি দিয়ে মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। ওহ, মরে গেলাম, মা বাঁচাও। নীল মোহনার কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলল, তোর কলিজা খুলে নেব আজ আমি। বল মেঘ কোথায়? না বললে আজ তোকে এই বেল্ট দিয়েই পিটিয়ে তোর গায়ের চামড়া আলাদা করে ফেলবো। যন্ত্রণার চরম সীমায় পৌঁছে মোহনা আর চেপে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে গড়গড় করে বলতে শুরু করলো, আর মেরো না নীল ভাইয়া, আমি বলছি। ও পিছনের স্টোর রুমে আছে। আমি ওকে বাইরে থেকে তালা মেরে অন্ধকার ঘরে আটকে রেখেছি। খালামণি জানতো সব। প্লিজ ছেড়ে দাও। নীলের মাথার রক্ত চঞ্চল করে উঠল। স্টোর রুম, ওই স্যাঁতস্যাঁতে দম বন্ধ ঘরটায় মেঘকে আটকে রেখেছে। যে মেয়েটা সামান্য অন্ধকার দেখলে জ্ঞান হারায়। নীল মোহনার মাথায় একটা লাথি মেরে ওকে সরিয়ে দিয়ে মোহনার রুম থেকে চাবিটা এক ঝটকায় ছিনিয়ে নিল। পিছনের করিডোর দিয়ে নীল যখন দৌড়াচ্ছিল, তার মনে হচ্ছিল অক্সিজেন শেষ হয়ে আসছে। কাঁপাকাঁপি হাতে তালাটা খুলে সে যখন দরজাটা এক ধাক্কায় খুলল, ভেতর থেকে এক ভ্যাপসা গরম আর গমট হাওয়া বেরিয়ে এলো। শর্টের আলো ফেলতেই নীলের কলিজা যেন ছিঁড়ে এলো। মেঘ দরজার ঠিক নিচেই উপর হয়ে পড়ে আছে। ওর হাত দুটো দরজার কাঠের ওপর আঁচড় কাটতে কাটতে নখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। মেঘ, নীল ডুগরে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল। মেঘকে পরম মমতায় কোলে তুলে নিতেই দেখল ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, ঠোঁট দুটো নীলসে হয়ে গেছে। নীল মেঘকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো ড্রয়িং রুমে ফিরে এলো। ওর কপাল থেকে পড়া তাজা রক্ত মেঘের সাদা কামিজে মিশে এক বীভৎস দৃশ্য তৈরি করেছে। নীল ডুগরে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল। মেঘকে পাজা কোলে করে
তুলে নিতেই দেখল ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। নীল মেঘকে বুকে জড়িয়ে ধরে দ্রুত ড্রয়িং রুমে ফিরে এলো। ওর কপাল থেকে পড়া রক্ত মেঘের শান্ত কপালে মিশে যাচ্ছে। নীল মেঘকে সোফায় শুইয়ে দিয়ে কিচেন থেকে এক মগ পানি এনে ওর চোখে মুখে ঝাপটা দিতে দিতে চিৎকার করে ডাকতে লাগলো, মেঘ চোখ খুলো, মেঘ পড়ি, আমি এসেছি তো, তাকা আমার দিকে। নীল মেঘের ঠান্ডা হাত দুটো ঘষতে লাগলো ওর চোখে। তখন জল আর রক্ত একাকার। তানিয়া শিকদার এসে মোহনাকে তুলে রুমে নিয়ে গেলেন। নীল ওদের যাওয়ার প্রাণে তাকিয়ে বলল, আমার মেঘে যদি কিছু হয় তবে আজ এই বাড়ি কারো জান থাকবে না। তোদের আমি নিজের হাতে জ্যান্ত কবর দেব। নীল সোফার পাশে হাঁটু গেড়ে বসে আছে। ডাক্তার হিসেবে সে খুব ভালো করেই জানে মেঘ এই মুহূর্তে ব্যাগাল, সিনকোপ এবং তীব্র হাইপক্সিয়ার শিকার। বদ্ধ ঘরে অক্সিজেনের অভাব আর অন্ধকারের আতঙ্ক ওর স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে অচল করে দিয়েছে। নীল নিজের কপাল থেকে চুইয়ে পড়া তাজা রক্তটা বাম হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে মুছে নিল। নিজের শারীরিক যন্ত্রণা এখন ওর কাছে তুচ্ছ। সে দ্রুত উঠে ড্রয়িং রুমের সবকটি জানালা প্রশস্ত করে খুলে দিল এবং ফ্যানটা সর্বোচ্চ গতিতে চালিয়ে দিল। ঘরে বাতাসের প্রবাহ বাড়ানোর এই মুহূর্তে সবথেকে জরুরি। সে আবার মেঘের কাছে ফিরে এলো। মেঘের মুখটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা। নীল খুব সাবধানে মেঘের মাথাটা একটু নিচু করে দিয়ে ওর পা দুটো কুশন দিয়ে শরীরের নেবেনের সে উঁচিয়ে ধরল, যাতে গ্রেভিটির কারণে রক্ত দ্রুত হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে পৌঁছাতে পারে। নীল মেঘের গলার কাছে থাকা কামিজের কলারটা একটু আগলা করে দিল, যাতে শ্বাসনালীতে কোনো বাধা না থাকে। এরপর সে মেঘের হাতের তালু আর পায়ের পাতায় নিজের দুহাত দিয়ে প্রচণ্ড বেগে ঘর্ষণ শুরু করলো। এই ঘর্ষণের ফলে উৎপন্ন তাপরক্ত সঞ্চনকে সচল করতে সাহায্য করবে। নীল বিড়বিড় করে বলতে লাগলো, মেঘ তাকাও আমার দিকে, আমি থাকতে তোমার কিছু হতে পারে না। নীল এবার ওর হাতের বুড়ো আঙুল দিয়ে মেঘের নাকের ঠিক নিচে থাকা বিশেষ নার্ভ পয়েন্টে সজোরে চাপ দিল। এরপর হাতের তালুতে সামান্য পানি নিয়ে মেঘের মুখেও ঘাড়ের পেছনে পানি ঝাপটা দিল। মিনিট 3 পর মেঘের শরীরটা হঠাৎ একবার সজোরে কেঁপে উঠল। ও ফুসফুস ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। নীল ওর কানের কাছে মুখ নিয়ে থরা গলায় ডাকতে লাগলো, মেঘ, এই মেঘ, আমি তোমার। নীল তাকাও না একবার আমার দিকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভেতরে অদ্ভুত এক পীড়া হচ্ছে, একটু কথা বলো জান। ধীরে ধীরে মেঘ চোখ খুলে তাকালো, কিন্তু অত্যন্ত দুর্বল আর ঝাপসা। সে ঠিকমতো নীলের চেহারাটাও দেখতে পাচ্ছে না। তার ঠোঁট জোড়া সামান্য নড়ে চড়ে, কিন্তু ওর কণ্ঠস্বর পুরোপুরি বদ্ধ হয়ে আছে। শরীরের সমস্ত শক্তি যেন নিমেষেই শেষ হয়ে গেল। নীলকে একবার দেখেই মেঘের ঘাড়টা পাশ ফিরে হেলে বলল। সে আবার নীলের প্রশস্ত বুকের ওপর নিস্তেজ হয়ে ঢলে পড়ল। নীল বুঝতে পারল এটা গভীর কোনো ট্রমা আর শারীরিক দুর্বলতার ফল। সে আর দেরি করল না। এক হাত মেঘের পিঠে নিচে আর অন্য হাত হাঁটুর নিচে দিয়ে তাকে পরম মমতায় পাজা কোলে তুলে নিল। রক্তাক্ত অবস্থায় নীল সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রুমে ঢুকে নীল মেঘকে খুব সাবধানে বিছানায় শুইয়ে দিল। ফ্যানটা ছেড়ে দিয়ে সে দ্রুত আলমারি থেকে তার পার্সোনাল মেডিকেল কিটটা বের করলো। মেঘের শরীর তখনও কাঁপছে। নীল একটা ডিসপোজেবল সিরিঞ্জ বের করে তাতে একটি অ্যাংজাইটি এবং প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ একটি ইনজেকশন লোড করলো। মেঘের স্নায়বিক উত্তেজনা কমানো এবং তার দ্রুত রিকভারির জন্য এই মুহূর্তে এই মেডিসিনটা দেওয়া জরুরি। ভয় নেই মেঘ, একটু ব্যথা লাগবে, এরপর তুমি শান্তিতে ঘুমাতে পারবে। নীল খুব নিপুণ হাতে মেঘের বাহুতে
ডিডলোটা পশু করলো। মেডিসিনটা শরীরে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যে মেঘের অস্থিরতা কমতে শুরু করলো। ও দ্রুত বয়ে যাওয়া শ্বাস প্রশ্বাস এখন অনেকটাই স্বাভাবিক। নীল তপ্ত শ্বাস ফেলল। একটুর জন্য তার প্রাণ পাখি চলে যাচ্ছিল। ছোট্ট থেকে এই মেয়ের প্রতি টান প্রথমে সহ্য করতো না, পরে কী করে যেন তার অস্তিত্বে মিশে গেল। অতঃপর নীল নিজেও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে নিজের মাথার ব্যান্ডেজ করে নিয়ে ওর পাশে বসে রইল থাই, যেমন ও ছোটোবেলায় করতো। যখন তার মেঘ পরি অসুস্থ থাকতো, মেঘকে তার চাই, জীবনের সব কিছু ঊর্ধ্বে চাই। সন্ধ্যার ম্লান আলো জানালার পর্দা ভেদ করে ঘরে এক মায়াবী আবছায়া তৈরি করেছে। ল্যাম্পশেডের হলদেটে আলোয় নীলের ঘরটা অদ্ভুত এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ মেঘের চোখের পাতাগুলো ধীরে ধীরে কেঁপে উঠল। দীর্ঘ অচেতনতার পর যখন তার জ্ঞান ফিরল, চোখের মণি দুটো স্থির হতে কিছুটা সময় নিল। মেঘ যখন অনুভব করলো সে তার নিজের পরিচিত ঘরে নীলের বিছানায় শুয়ে আছে, তখনই স্মৃতির পাতার স্টোর রুমের সেই হাফ কাঁপানো অন্ধকার আর মোহনার সেই শীতল হাসি ভেসে উঠল। একরাশ ক্লান্তি আর জমাটবদ্ধ আজকে তাকে গ্রাস করলো। সে হন্তদন্ত হয়ে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরের সমস্ত শক্তি যেন শুষে নিয়েছে কেউ। প্রচণ্ড দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। নীল সারাক্ষণ মেঘের মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ করে করে বসেছিল। মেঘ নড়ে উঠতে নীল মুহূর্তের মধ্যে ঝুঁকে এসে ওর কাঁধে দুটো শক্ত করে ধরল। একদম ওঠার চেষ্টা করবে না মেঘ, তুমি এখনো খুব দুর্বল। নীলের কণ্ঠস্বরে যেমন কর্তৃত্ব ছিল, তার চেয়ে বেশি ছিল গভীর উদ্বেগ। সে অত্যন্ত জ্যোতি সহকারে মেঘের পিছনে দুটো কুশন দিয়ে তাকে হেলান দিয়ে বসার ব্যবস্থা করে দিল। মেঘ যখন নীলের চোখে দিয়ে তাকালো, ওর বুকের ভেতর দলা পাখি আসা ভয়টা এক নিমেষেই কান্নায় রূপান্বিত হলো। দু চোখ বেয়ে অবিরল ধারায় নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ও কিছু বলতে চাইলো, কিন্তু ওর কণ্ঠস্বর কান্নায় রৌদ্র হয়ে গলায় আটকে গেল। নীল নিজের চওড়া ও তপ্ত তালু দিয়ে মেঘের ফ্যাকাশে গাল দুটো মুছে দিল। নীল অত্যন্ত মোলায়েম আর আর্দ্র স্বরে বলল, কেন কাঁদছো? এই তো আমি তোমার সামনে বসে আছি। মেঘ অশ্রুভেজা চোখে ধীরে ধীরে নীলের মুখ পানের দিকে তাকালো। মানুষটা কি ভীষণ বিধ্বস্ত হয়ে আছে। পরিপাটি নীল আজ অগোছালো, শার্টের হাতা গোটানো। তখনই মেঘের নজরে পড়ল নীলের কপালের সাদা ব্যান্ডেজটা। ওর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেঘ তার কাঁপা কাঁপা শীর্ণ হাতটা বাড়িয়ে নীলের ব্যান্ডেজটা আলতো করে ছুঁয়ে দিল। নীল বাধা দিল না, বরং চোখ বন্ধ করে তার মেঘ পরি সেই শীতল ও পবিত্র স্পর্শটা অনুভব করল। এই স্পর্শের জন্যই হয়তো সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ফিরে এসেছে। ঘরের ভেতর তখন পিতন নীরবতা। ল্যাম্পশেডের আলো ছায়ার খেলায় দুজোড়া চোখ একে অপরের গভীরে নিবিড়ভাবে ডুবে আছে। ঘর জুড়ে কেবল দুজনের অনিয়মিত আর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীলের চোখের ভাষা ছিল কঠিন, সেখানে শাসনের আড়ালে ছিল হারানোর এক তীব্র হাহাকার। মেঘের সাধারণ বুদ্ধিতে সেই চাউনির গভীরতা বোঝার সাধ্য নেই। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। সময় যেমন থমকে গিয়েছিল। হুট করেই নীলের দীর্ঘদিনের জমানো আবেগ আর আজকে চরম উৎকণ্ঠা বাঁধ ভেঙে গেল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে। এক ঝটকায় সে মেঘকে নিজের প্রশস্ত বুকের ভেতর চাপটে ধরল। মেঘ কিছু বোঝা ওঠার আগেই নীল পাগলের মতো চুমু খেতে লাগলো মেঘের কপালে, গালে আর সারা মুখে। 12 বছরের দীর্ঘ বিচ্ছেদ আর আজকের বিভীষিকাময় মুহূর্তের সবটুকু আক্ষেপ যেন সেই স্পর্শে মিশেছিল। মেঘ এমন আকস্মিক আর উত্তপ্ত ভালোবাসার স্পর্শে পুরোপুরি ক্ষোভ হারিয়ে ফেলল। ওর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। ও বুঝতে পারছে না এটা স্বপ্ন না বাস্তবতা। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নীলের বুকের দরফোড়ানি ও নিজের পিঠের ওপর অনুভব করছে।
মেঘের নিঃশ্বাস ঘন হয়ে এলো। লজ্জার অজানা এক শিহরণে ও নিজের চোখ মুখ খিসে বন্ধ করে নিল। ওর ছোট হাত দুটো নীলের শার্টের হাতা শক্ত করে আগলে ধরল। ঠিক তখনই দরজার কড়া নাড়ালো শব্দ হলো। তপ্ত মরুভূমিতে হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া মতো নীলের ঘর কাটল। সে নিজেকে দ্রুত সামনে নিয়ে অত্যন্ত ধীরলয়ে সরে দাঁড়ালো মেঘের কাছ থেকে। ওর নিঃশ্বাসে তখনও আগুনের উত্তাপ। নীল নিজের কুঁচকে যাওয়া শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। মেঘ তখনও বিছানায় মাথা নিচু করে হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করছে। ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। নীল এক পলক মেঘের দিকে তাকিয়ে নিজের অস্থিরতা আড়াল করে নিয়ে ধীর পায়ে গিয়ে দরজা খুলল। নীল দরজাটা খুলতেই দেখল সামনে জামশেদ শিকদার দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখা মাত্রই নীলের শরীর প্রতিটি রক্তবিন্দু রাগে রিরি করে উঠল। জামশেদ সাহেব মাত্রই বাইরে থেকে ফিরেছেন। বাড়ির থমথমে পরিবেশ আর ড্রয়িং রুমে মোহনার আর্তনাদ শুনে তিনি বুঝে নিয়েছেন বড় কোনো অঘটন ঘটেছে। জামশেদ শিকদার অত্যন্ত অপরাধী মুখে নীলকে দেখে কাপা গলায় জিজ্ঞেস করলেন, নীল, মেঘ কোথায়? আমার মেয়েটা কেমন আছে রে? নীল দরজাটা পুরোপুরি না খুলে নিজের চওড়া কাঁধ দিয়ে পট আটকে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত ও তাচ্ছিল্যের হাসি। সেই হাসিতে কোনো ভালোবাসা কিংবা মায়া ছিল না, আছে কেবল একরাশ ঘৃণা আর অবজ্ঞা। নীল কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জামশেদ সাহেবের দিকে তাকিয়ে রইল, যেন ওনার ভেতরের অসহায়তাকে মেপে নিচ্ছে। নীল অত্যন্ত নিচু কিন্তু ভারী গলায় বলল, মেয়ে? কোন মেয়ে কথা বলছেন মামু? আপনার আদৌ কোনো মেয়ে আছে? যদি থাকতো তাহলে অন্তত মেয়ের প্রতি দায়িত্ব পালন করতেন, কিন্তু আপনি কিছুই তা করেননি। মেঘ আজ মরতে মরতে বেশি ফিরেছি, খবর রাখেন কিছু? জামশেদ সাহেব আর্তনাদ করে বলে উঠলেন, নীল, আমি শপথ করে বলছি, আমি জানতাম না তানিয়া এমন কিছু করবে। আমি তো ব্যবসার কাজে বাইরে ছিলাম, ফিরে এসে শুনলাম। নীল এবার এক কদম এগিয়ে এসে ওনার কাছে চোখের দিকে সরাসরি তাকিয়ে তপ্তকণ্ঠে বলল, জানতেন না? এটাই তো আপনার সব থেকে বড় অপরাধ মামু। আপনি এই বাড়ির কর্তা, অথচ আপনার অনুপস্থিতিতে আপনারই আশ্রিতারা আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দেওয়ার সাহস পায় কী করে? নিশ্চয়ই আপনার ইনবন্দ আছে, না হলে এমন ঘটনা কখনোই ঘটতো না। তাও আপনারই বাড়িতে। মেয়েটা স্টোর রুমে আটকা পড়ে গলার রগ ছিঁড়ে আর্তনাদ করলো। দরজায় নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে নিজের আঙুল রক্তাক্ত করে ফেললো, আর আপনি এখন এসে মেয়ের খোঁজ নিচ্ছেন? নীল একটু থেমে দাঁতে দাঁত চেপে আবার বলল, একজন মেরুদণ্ডহীন বাবার চেয়ে এতিম হওয়া অনেক ভালো মামু। আপনার প্রশ্রয়ের তানিয়া শিকদার আর মোহনা আজ পিশাচ হয়ে উঠেছে। যে বাবা নিজের সন্তানের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার মুখে আমার মেয়ে ডাকটা বড্ড বেনারাম শোনায়। জামশেদ সাহেব পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। নীলের প্রতিটি শব্দ তীরের মতো ওনার কলিজায় বিঁধছে। নীলের এই স্পষ্টবাদিতা আর কাঠিন্যের সামনে ওনার অস্তিত্ব যেন ধুলোয় মিশে গেল। নীল দরজাটা অর্ধেক বন্ধ করতে করতে শেষবারের মতো শীতল গলায় বলে দিল, এখন যান এখান থেকে। মেঘ মাত্র একটু থিতু হয়েছে। ও এখন এমন কাউকে দেখতে চায় না যাকে দেখলে ওর সেই বিভীষিকাময় মুহূর্তের কথা মনে পড়ে। আর হ্যাঁ, নিচে গিয়ে আপনার ওই দুই রত্নকে বলে দেবেন নীল শেখ আজ রাতটুকু মেঘের সুস্থতার জন্য শান্ত আছে, কিন্তু কালকে সূর্যোদয় আপনাদের কারোর জন্য খুব একটা সুখকর হবে না। হিসাব করায় গুন্ডাই বুঝে নেবেও। কথাটা শেষ করেই নীল সজোরে দরজাটা বন্ধ করে দিল। শব্দ এতটাই জোরালো হলো যে পুরো করিডোর কেঁপে উঠল। নীল আবার ফিরে এসে বিছানায় মেঘের পাশে বসলো। মেঘ তখনও ভীত চোখে নীলের দিকে তাকিয়ে আছে। ভোরের আলোটা আজ স্বচ্ছ নয়, এক ধরনের দোয়াতে কুয়াশা পুরো শিকদার বাড়িটাকে চাদরের মতো মুড়িয়ে রেখেছে। জানালার ওপাশে ডালপালাহীন গাছটায় বসে একটা একাকী পাখি ডাকছে।
যার ডাক ভোরের এই অস্বাভাবিক স্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছে। নীল সারা রাত মেঘের শিউরে ঠায় বসেছিল। ওর কপালে ব্যান্ডেজ, শরীরের কালশিটে দাগ, কিন্তু চোখের মণি দুটো তখনও জ্বলছে এক অদম্য প্রতিজ্ঞায়। শরীরের চরম ক্লান্তি আর মানসিক ট্রেমার অবসাদে ঘুমাচ্ছে। মেঘের ভিতরেও মেঘের কপালটা মাঝে মাঝে কুঁচকে যাচ্ছে, যেন অবচেতন মনে সে এখনও সেই অন্ধকার স্টোর রুমে আটকে আছে। নীল আলতো করে মেঘের ওপর চাদরটা টেনে দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। সকাল ঠিক 8টা। বাড়ির সদর দরজায় সজোরে করাঘাত, তার কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজে তানিয়া শিকদার আর মোহনার ঘুম ভেঙে গেল। মোহনা গত রাতের বেল্টের মারের যন্ত্রণায় সারা শরীর জ্বর নিয়ে কোনো মতে ড্রয়িং রুমে নেমে এলো। সেখানে জামশেদ সাহেব আগে থেকেই পাথরের মতো জড়সড় হয়ে বসেছিলেন। সদর দরজা খুলতেই ভেতরে সগৌরবে ঢুকলেন ইন্সপেক্টর রাজীব এবং নীলের দীর্ঘদিনের পরিচিত তুখোর ক্রিমিনাল লয়ার অ্যাডভোকেট মোবারক হোসেন। তাদের পিছনে কয়েকজন সশস্ত্র পুলিশ কনস্টেবল। নীল সিঁড়ি দিয়ে অত্যন্ত ধীর লয়ে নিচে নেমে এলো। ওর পরনে কুচকুচে কালো শার্ট, হাতাগুলো কোণে পর্যন্ত নিখুঁতভাবে গোটানো। ওর চোখের শীতলতা যেন ড্রয়িং রুমের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিল। মোবারক সাহেব পকেট থেকে চশমাটা বের করে চোখে দিলেন এবং একটি আইনি ফাইল খুলে জামশেদ সাহেবের দিকে ধরলেন। অত্যন্ত নিচু কিন্তু গম্ভীর গলায় তিনি বললেন, মিস্টার শিকদার, আপনার ক্লায়েন্ট মিস্টার নীল শেখের নির্দেশে এবং গতরাতের এফআইআরের ভিত্তিতে আমরা এখানে এসেছি। মিসেস তানিয়া শিকদার এবং মিস মোহনার নামে অ্যাটেম্পট টু মার্ডার, রংফুল কনসাইনমেন্ট এবং ফিজিক্যাল অ্যাসল্ট এর গুরুতর অভিযোগ আনা হয়েছে। তানিয়া শিকদার হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলেন, নীল, এসব কী ধরনের পাগলামি হচ্ছে? নিজের বাড়ির মানুষকে পুলিশে দিচ্ছ? তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? নীল সোফায় এক পা তুলে আয়েশ করে বসল। ওর প্রতিটি শব্দ যেন দাঁড়ালো ব্লেডের মতো ড্রয়িং রুমের বাতাস চিরে দিচ্ছিল। মমি, ডাক্তাররা যখন সার্জারি করে তখন আপন পর বিচার করে না, তারা শুধু পচন ধরা অংশটুকু কেটে বাদ দেয়। আপনারা হচ্ছেন তেমন, তাই আপনাদেরকে মেঘের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মোহনা ডুগরে কেঁদে উঠে নীলের পায়ের কাছে আসার চেষ্টা করলো। নীল ভাইয়া, প্লিজ, আমি ভুল করেছি, আমি মাপ চেয়ে নিচ্ছি, পুলিশ ডাকো না প্লিজ। ইন্সপেক্টর রাজীব মোহনাকে ইশারায় থামিয়ে দিয়ে কণ্ঠস্বরে বললেন, মিস মোহনা, কালকের সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা গেছে আপনার বর্বরতা। আপনি আর আপনার খালামণি দুজনকেই আজ আমাদের সাথে যেতে হবে। জামশেদ শিকদার এগিয়ে এসে আর্তনাদ করে নীলকে বললেন, নীল, অন্তত তানিয়াকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর এমন হবে না। এ বয়সেও পুলিশ স্টেশনে গেলে আমার মান সম্মান কোথায় থাকবে? নীললার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, মাই ফুট, ওই সব লোক দেখানো মান সম্মানের ধারধারি না। আমি নীল শেখ। আপনার সো কোল্ড মান সম্মান থেকে আমার কাছে মেঘ বেশি ইম্পর্টেন্ট মামু। কাল বেশি না, আর সর্বোচ্চ 10 মিনিট দেরি হলে এই বাড়িতে আজ পুলিশের বদলে খাটিয়ে আসতো। আমি সেই ঝুঁকি আর নেব না। মহিলা কনস্টেবলরা এগিয়ে এসে মোহনা আর তানিয়া শিকদারের হাতে হাত করা পরালেন। হাত করার সেই ধাতব ক্লিক শব্দটা ড্রয়িং রুমে যেন এক চূড়ান্ত বিচারের ঘোষণা দিল। মোহনা মেঝেতে বসে পড়ে আর্তনাদ করছিল, আর তানিয়া শিকদার রাগে অপমানে কাঁপছিলেন। নীল একবারও চোখের পলক ফেলল না। ওর কাছে মেঘের প্রতিটি ফোঁটা চোখের জলের হিসাব এই হাত করাতেও শেষ হবে না। পুলিশের জিপ যখন সাইরেন বাজিয়ে মোহনা আর তানিয়াকে নিয়ে গেটের বাইরে চলে গেল, পুরো শিকদার বাড়িটা এক হাহাকারময় নিস্তব্ধতায় ডুবে গেল। জামশেদ শিকদার
সোফায় মুখ ঢেকে বসে পড়লেন। নীল ওনার পাশে না দাঁড়িয়ে বরং জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে সে কিছু বলতে চাইছে না। তার মামু বুঝুক ভুলগুলো, কিছু ভুল জীবনে ক্যান্সারের মতো, তাই ভুলগুলো করার আগে 10 বার ভাবতে হয়। হঠকারিতা নেওয়ার সিদ্ধান্তগুলো জীবনের চরম ভুল। নীল বুক ফুলিয়ে তার অষ্টদয় ফাঁক করে গভীর এক নিঃশ্বাস নিল। আজ মামিমা বেঁচে থাকলে এইসব কিছু হতো না। আজ তার মাও নেই, মামিও নেই। খুবই অদ্ভুতভাবে মেঘ আর তার ভাগ্য যেন একই সুতোয় বাঁধা পড়েছে। নীলও যেমন মাহারা, মেঘও তাই। দুজনের বাবা থেকেও নেই। এদিকটা যেন ভাগ্যের এক পরিহাস। নীল আলগোছে সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো। মেঘের রুমে ঢুকে দেখলো মেঘ খানিকটা নাড়াচড়া করছে। এর অর্থ হলো মেঘ উঠবে একটু পরে। নীল আর দাঁড়ালো না, দ্রুত পায়ের কিচেন রুমে এলো মেঘের খাবার রেডি করতে। মেঘ এখন দুর্বল, তার এখনও প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার, নয়তো দুর্বলতা কাটবে না। নীল খাবার বানাতে লাগলো। বাড়িতে কোনো লোক নেই, কাজের লোক নিয়োগ দিতে হবে দ্রুত। এখন সে আপাতত বাড়িতে, কিন্তু সারা জীবন তো বাড়িতে থাকবে না সে। শিকদার গ্রুপ অফ হসপিটাল আছে, সেইখানকার ও খোঁজ নিতে হবে তাকে। তার মা সেইখানকারও শেয়ার হোল্ডার ছিল। ভেবেই তপ্ত এক শ্বাস ফেলল নীল। নাস্তা বানানো শেষে খাবার ট্রেটা গুছিয়ে নীল সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো খুব সাধারণতার সাথে। রুমে ঢুকে নীল দেখলো মেঘ আধ বোঝা চোখে জানালার দিকে তাকিয়ে আছে। জানালার পর্দা সরিয়ে আসা সকালের রোদ ওর ফ্যাকাশে মুখটা বড় ম্লান দেখাচ্ছে। নীল ট্রেটা সাইড টেবিলে রেখে মেঘের পাশে গিয়ে বসলো। জেগে গেছো মেঘপুরি? শরীর কেমন লাগছে এখন? ফ্রেশ হয়েছো তুমি? নীলের কণ্ঠে এক রাশ প্রশান্তি। মেঘ ধীরে ধীরে নীলের দিকে তাকালো। ওর চোখে এখনো একটা খড়ের রেশ। ও কোনো উত্তর দিল না। ও শুধু বড় বড় চোখ মেলে নীলকে দেখতে লাগলো। নীল অত্যন্ত সতর্কতার সাথে মেঘকে একটু হেলান দিয়ে বসিয়ে দিল। এই মেয়ে কি? জিজ্ঞেস করি। ফ্রেশ হয়েছো? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। অর্থাৎ হ্যাঁ, সে ফ্রেশ হয়েছে। আগে এইটুকু খাবার খেয়ে নাও, তোমার প্রোটিন দরকার, নয়তো এই শরীর নিয়ে দাঁড়াতে পারবে না। নীল চামচে করে এক চুমুক স্টু নিয়ে মেঘের ঠোঁটের কাছে ধরলো। মেঘ প্রথমে একটু আড়ষ্ট থাকলেও নীলের চোখের শাসনের কাছে হার মানল। প্রথম চুমুকটা মুখে নিতে মেঘের সারা শরীর একটা আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়ল। নীল প্রতিটি গ্রাস খুব ধীরে স্থিরভাবে ওর মুখে তুলে দিচ্ছে। নীল লক্ষ্য করলো খাবারটা ভেতরে যাওয়ার সাথে সাথে মেঘের ফ্যাকাশে ঠোঁটে রক্তের আভা ফিরছে। খাওয়ানোর মাঝপথে মেঘ নীলের হাতটা আলতো করে ধরল। ওর কণ্ঠস্বর বড্ড ক্ষীণ। নীল ভাইয়া, আপনি যে খেয়েছেন। নীল খাবারের বাটিটা রেখে মেঘের কপালে নিজের হাত ছুঁয়ে জ্বর পরক করে নিল। শান্ত স্বরে বলল, আগে তোমাকে সুস্থ করে নিই, তারপর অন্য কথা। আমি তো ঠিক আছি, কিন্তু আমার মেঘ পরিটা তো বড্ড দুর্বল হয়ে গেছে। নীলের এই নিবিড় যত্ন মেঘকে এক অদ্ভুত ঘরের মধ্যে নিয়ে গেল। যে মেয়েটা গতকাল পর্যন্ত এ বাড়িতে অনাদরে বড় হয়েছে, আর সেই মেয়েটা এত আদর পাচ্ছে, সেইটাই যেন তাকে অবাকের চরম শীর্ষে নিয়ে যাচ্ছে। নীলের প্রতি তার অবচেতন মন একটা অনুভূতি তৈরি করছে। পুরো শিকদার বাড়িটা আজ এক অদ্ভুত নিস্তবতায় আচ্ছন্ন। সেই চিরচেনা কর্কশ শাসন নেই। মোহনার উগ্রহ পারফিউম এর গন্ধ। বাড়ির প্রতিটি কোণে কেমন এক থমথমে গম্ভীর্য। নীল খাবার খাওয়ানোর পর মেঘকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে নিজেই নিচে নেমে এসেছিল। বাড়ির রান্নার লোক থেকে শুরু করে অন্যান্য সব ব্যবস্থাপনার জন্য নতুন লোক বল নিয়োগের কাজটা সে আজই সেরে ফেলতে চায়। ঘণ্টাখানেকের পর নীল যখন আবার এক গ্লাস ফলের রস নিয়ে মেঘের ঘরে ঢুকলো, দেখলো মেঘ বিছানায় উঠে বসে জানালার বাইরে উদাস মনে তাকিয়ে আছে। মেঘের চোখ দুটো ফোলা, হয়তো
কিছুক্ষণ আগে সে কেঁদেছে। নীল ঘরে ঢুকতেই মেঘ আর চোখে ওর দিকে তাকালো। ওর দৃষ্টিতে আজ 1000টা প্রশ্ন। নীল সাইড টেবিলে গ্লাসটা রেখে মেঘের পাশে বসলো। মেঘের মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, এখনো মুখটা এমন বাংলা প্যাঁচের মতো করে রেখেছো কেন? শরীর কি আবার খারাপ লাগছে? মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ক্ষীণ স্বরে প্রশ্ন করলো, নীল ভাইয়া, মামনি আর মোহনা আপু জেলে? নীলের কপালে মুহূর্তেই কয়েকটা বাজ পড়ল। ওর চোখের শান্ত ভাবনাটা কেটে গিয়ে সেখানে কাঠিন্য ফুটে উঠল। সে ভ্রু কুঁচকে মেঘের চোখের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, তোমায় কে বললো এসব? মেঘ মাথা নিচু করে আঙুল মটকাটে বলল, বাবা একটু আগে রুমে এসেছিলেন। ওরা চোখ মুখ খুব বসা ছিল। বাবা বসেছিলেন আমি যেন তোমাকে বলে ওদের সারিয়ে আনি, না হলে সমাজে ওনার মুখ দেখানোর জায়গা থাকবে না। নীল একটা দীর্ঘতপ্ত নিঃশ্বাস ফেলল। জামশেদ শিকদার এখনও নিজের সম্মান নিয়ে পড়ে আছেন, অথচ এই মেয়েটার জীবনটা যে ছাই হয়ে যাচ্ছিল সেই বোধটা ওনার এখনও ফিরল না। নীল মেঘের চিবুক ধরে মুখটা নিজের দিকে উঁচু করল, শোনো মেঘ, তোমায় এইসব আজেবাজে কথা শুনতে হবে না। কে জেলে গেল আর কে ফাঁসিতে ঝুলল সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি শুধু চুপচাপ লেখাপড়াতে মন দাও, বাকিটা আমি সামলে নিব। কাল থেকে তোমার টিউটর আসবেন। আমি নিজেই সেরা টিচারদের ঠিক করেছি, প্রতিদিন রুটিন করে পড়তে হবে। আমি যখন হসপিটাল থেকে ফিরব তখন কিন্তু পড়া ধরব। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি পেশ করলো, অর্থাৎ সে পড়বে, খুব মন দিয়ে পড়বে। নীল একটু হেসে জুসের গ্লাসটা মেঘের হাতে দিল। মেঘ স্মিথও হেসে জুসের গ্লাসে চুমুক বসালো। থানার শিখ ঘরে বাসাটা বড্ড ভারী আর ভ্যাপসা। লোনা ধরা দেওয়াল আর পুরনো ফাইলের গন্ধ নাকে আসতেই মোহনার গা গুলিয়ে উঠল। কয়েক ঘন্টা আগেও যে মেয়েটা এসি রুমে আয়েশ করছিল, এখন তাকে একটা পুরনো কম্বলের ওপর বসে থাকতে হচ্ছে। তানিয়া শিকদার গ্রিলের ওপাশে তাকিয়ে পাথরের মতো বসে আছেন। ওনার আভিজাত্যে যে চপেটা আঘাত নীল করেছে তার জ্বালা যেন পুরুষের লাঠির চেয়েও বেশি। ঠিক তখনই করিডোরে ভারী বুটের শব্দ পাওয়া গেল। মনা ধরফরিয়ে উঠে দাঁড়ালো, দেখলো সামনে রবিন আর তার বাবা ইমতিয়াজ চৌধুরী। শহরে বিজনেস সার্কেলে ওনার প্রতাপ যেমন, রাজনৈতিক মহলেও ওনার ওঠা বসা সমান। ওনার সাথে এসেছে নামকরা আইনজীবী মিস্টার জামান। মোহনা বাবাকে দেখা মাত্রই ডুগরে কেটে উঠল। শিকল ধরা হাত দুটো দিয়ে গ্রিল আগড়ে ধরে সে চিৎকার করে বলল, বাবা আমাদের এখান থেকে বের করো। নীল পাগল হয়ে গেছে বাবা। কাল ও আমাকে বেল্ট দিয়ে মেরেছে আর আজ পুলিশে দিয়েছে। এই নোংরা জায়গা আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। ইমতিয়াজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপলেন। তিনি জানতেন নীল শেখ একটু তেজি ছেলে, কিন্তু সে যে ওনার পরিবারের ওপর হাত তোলার সাহস দেখাবে এটা ওনার কল্পনার বাইরে ছিল। তিনি উকিলের দিকে তাকিয়ে ইশারা করলেন। উকিল সাহেব গলা ঝেড়ে বললেন, স্যার আমি থানার বড় বাবুর সাথে কথা বলেছি। নীল যে ধারায় কেস করেছে সেটা বেশ জটিল, বিশেষ করে মেঘের মেডিকেল রিপোর্ট আর সিসি ক্যামেরায় ফুটেজ ওদের পক্ষে শক্ত প্রমাণ হিসেবে কাজ করছে। এই মুহূর্তে জামিন করানোটা আইনত একটু কঠিন হয়ে পড়েছে। তানিয়া শিকদার গ্রিলের ওপাশ থেকে হিমশিম করে বললেন, কি বলতে চাইছেন আপনি? আমরা কি জেলে থাকব? জামশেদ তো একদম মেরুদণ্ডহীন হয়ে ঘরে বসে আছে। আপনি কিছু একটা করুন দুলাভাই, ইমতিয়াজ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন। চুপ করো তানিয়া, নীল যে চাল চেলেছে তার ছিঁড়তে একটু সময় লাগবে। ও পুলিশের ওপর মহলে ওর মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রভাব খাটিয়েছে। তবে চিন্তা করো না, ইমতিয়াজ চৌধুরী হার মানতে শেখেনি। আমি সন্ধ্যায় ডিআইজি সাহেবের সাথে একটা পার্সোনাল মিটিং করব। ওখানে কিছু দেনা পাওনা হিসেব চুকিয়ে দিলে
সন্ধ্যা নাগাদ তোমাদের সারিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারবো। আজ রাতটা অন্তত তোমাদের এখানে কাটাতে হবে না, এই কথা আমি দিচ্ছি। রবিন পাশে দাঁড়িয়ে পুরোটা শুনছিল। ওর চোখে মুখে প্রতিশোধের নেশা। সে নিচু স্বরে আরশাদ সাহেবকে বলল, বাবা, শুধু ওদের বের করলেই হবে না। নীল শেখের এই ধৃষ্টতার জবাব আমাকে দিতেই হবে। ও নিজেকে বড় ডাক্তার ভাবে তো। ওর হাতটা আমি এমনভাবে ভাঙব যে ও আর কোনোদিন সিরিঞ্জ ধরতে পারবে না। ইমতিয়াজ সাহেব ছেলেকে শান্ত করে বললেন, আগে ওদের বের হতে দাও। নীলকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে। ওর হসপিটালে লাইসেন্স থেকে শুরু করে ওর কেরিয়ার সব আমি পায়ের নিচে পিষে দেব। মোহনা তখনও ফুপিয়ে কাঁদছে। আরশাদ সাহেব ওনার উকিলকে নিয়ে দ্রুত জেলখানা থেকে বের হয়ে এলেন। হাতে সময় কম। সন্ধ্যার আগে অনেকগুলো ফোন কল আর টাকার ব্যাগ হাত বদল করতে হবে। গল্প প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।